রাষ্ট্রপতির আদেশে সংবিধান সংস্কারের সুযোগ নেই বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। সংসদে পরিষদ ইস্যুর সমাধান না হলে রাজপথে নামার হুঁশিয়ারি জামায়াত আমিরের। একটা ইস্যুতে আমরা ওয়াকআউট করেছিলাম, আমরা সেখানে কথা তুলেছিলাম, কিন্তু সেই কথাটা আমলে নেওয়া হয়নি। এখন এখানে যদি সংস্কার প্রস্তাব গ্রহণ করতে হয়, জুলাই জাতীয় সনদকে আমরা সম্মান করি, প্রত্যেকটা অক্ষর এবং শব্দকে আমরা ধারণ করি। জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে সেই বিষয় নিয়ে এই মহান সংসদে আলাপ হবে। জ্বালানির বিধিনিষেধ তুলে নিয়েছে সরকার। বিদ্যুৎ ব্যবহার কমাতে দোকান মালিক সমিতিকে বিজ্ঞপ্তি দেওয়ার আহ্বান। ফিলিং স্টেশনে সীমিত সরবরাহে ভোগান্তি। আমি তেল পাইছি 10 লিটার দিচ্ছে, তার উপরে তেল তারা দিচ্ছে না। সরকার আইন করে দিচ্ছে যে যতটুকু তেল নিতে পারে সে নিউ, সমস্যা কি? কিন্তু এখানে পাম্পওয়ালারা কি করতেছে, সে 2 লিটার করে তেল দিতেছে। ঈদযাত্রার তৃতীয় দিনে সদরঘাট ও রেল স্টেশনে ঘরমুখো মানুষের ভিড়, বাসে চাপ কম। দুর্ঘটনা রোধে সড়কে লক্কর ছক্কর গাড়ি নিয়ন্ত্রণের তাগিদ। কাল থেকে সারা দেশে খাল খনন কর্মসূচি শুরু। দিনাজপুরে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। দুর্নীতি অপচয় বরদাস্ত করা হবে না, হুঁশিয়ারি পানি সম্পদ মন্ত্রীর। অমর একুশে বইমেলার পর্দা নামছে আজ। নির্বাচন আর রমজানে কমেছে ক্রেতা পাঠক, নতুন বইও এসেছে কম। 20 দিনের মেলায় বিক্রি নিয়ে হতাশ প্রকাশকরা। স্বাগত। এখন সন্ধ্যায় পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমরা দুজন, আমি লাইবা জান্নাত এবং আমি আরিফুল ইসলাম সাহাব। রাষ্ট্রপতির অধ্যাদেশে সংবিধান সংস্কারের সুযোগ নেই। সংসদে সংবিধান সংস্কার করেই সংস্কার পরিষদ গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সরকার গঠনের 30 কার্য দিবসে এসেও পরিষদ না হয় আক্ষেপ করেছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। আর বিষয়টি সংসদে এড়িয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সংসদের সমাধান না হলে রাজপথে নামারও হুঁশিয়ারি দিয়েছেন তারা। হোসেন জাহিদের প্রতিবেদন। সংসদ সদস্যকে অশেষ ধন্যবাদ। সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করা শেষ দিন ছিল প্রথম অধিবেশনের দ্বিতীয় দিন, অর্থাৎ রোববার। এদিন স্বভাবতই নজর ছিল সংবিধান সংস্কার নিয়ে কেমন পদক্ষেপ আসে সেদিকে। বেলা 12টা নাগাদ সংসদে কথা বলেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। সরকার গঠনের 30 কার্যদিবস অতিক্রম করলেও সংবিধান সংস্কার পরিষদ গঠন না হওয়ায় হতাশা প্রকাশ করেন তিনি। গণভোটে উপস্থাপিত প্রশ্নের উত্তরে প্রদত্ত সংখ্যাগরিষ্ঠ ভোট হ্রাস সূচক হইলে এই আদেশ জারির অব্যবহিত পর অনুষ্ঠিতব্য জাতীয় সংসদের সাধারণ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিগণের সমন্বয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হইবে। মাননীয় স্পিকার, এটি হয়নি। এ সময় বিরোধী দলীয় নেতার ফ্লোর পাওয়ার প্রতিবাদে চলতি সংসদের প্রথম পয়েন্ট অব অর্ডার উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, সংবিধানের 72 নং অনুচ্ছেদ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের অস্তিত্বই নেই। আর্টিকেল 72 অনুসারে সংবিধান সংস্কার পরিষদের যেখানে অস্তিত্ব না থাকায় প্রধানমন্ত্রীও সেটা পরামর্শ দিতে পারেন না রাষ্ট্রপতিকে, রাষ্ট্রপতিও সেই অধিবেশন আহ্বান করতে পারেন না, বিধায় সে করেননি। পরে সংসদ চত্বরে গণমাধ্যমকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই সনদকে ধারণ করে বিএনপি, তবে সংবিধান সংস্কার প্রস্তাব পাশ হয়ে সংবিধানে যুক্ত না হওয়া পর্যন্ত কিছুই করণীয় নেই। সংসদ কোনো মতেই সংবিধানের বাইরে যাবে না বলে জানান অর্থমন্ত্রী। সমস্ত প্রক্রিয়া সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে পরিচালিত করবে, সুতরাং প্রত্যেকটা সিদ্ধান্ত সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে পরিচালিত হতে হবে। জুলাই জাতীয় সনদকে আমরা সম্মান করি, প্রত্যেকটা অক্ষর এবং শব্দকে আমরা ধারণ করি। জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে সেই বিষয় নিয়ে এই মহান সংসদে আলাপ হবে, আইন প্রণয়ন হবে। অ্যাকর্ডিংলি যদি প্রয়োজন হয় সংবিধান সংশোধন হবে। তারপরে যদি কোনো পরিষদ গঠন করতে হয় সেটা তারপরের ব্যাপার। আমরা কনস্টিটিউশনালি যাই। পরে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান জানান, সংস্কার পরিষদের শপথের বিষয়ে স্পিকারকে নোটিশ দিয়েছে বিরোধী দল। সংসদের মাধ্যমেই এ বিষয়ে সমাধান না হলে রাজপথে নামার হুঁশিয়ারি দেন তিনি। আমরা নোটিশ করে সংসদের ভিতরেই এর সমাধান আমরা করতে চাই, কিন্তু কোনো কারণে যদি সংসদের ভিতরে আমরা
জনগণের এই প্রত্যাশা বা আকাঙ্ক্ষার বাস্তবায়ন না পাই, তখন স্বাভাবিকভাবেই আমাদেরকে রাজপথে তখন আন্দোলনে যেতে হবে। কিন্তু আমরা ওইটা চাই না। এ সময় বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করে বলেন, সংবিধান সংস্কার পরিষদ বিষয়ে সংসদে এড়িয়ে যাচ্ছে বিএনপি। কিন্তু রাজনৈতিক সমঝোতা ছিল, একটা মীমাংসিত বিষয় ছিল, কিন্তু তারা সেই মীমাংসিত বিষয়টা নির্বাচনে বিজয় লাভের পরে 2/3 পাওয়ার পরে এক ধরনের গায়ের জোরে সেগুলোকে অবজ্ঞা করার চেষ্টা করছে। বাংলাদেশের জনগণ এগুলো দেখছে। 29 মার্চ বিকেল 3টায় বসবে সংসদের পরবর্তী অধিবেশন। হোসেন জাহিদ, এখন, ঢাকা। জ্বালানি তেল বিপণনে আরোপিত রেশনিং পদ্ধতি প্রত্যাহার করেছে সরকার। চাহিদা মতো তেল বিতরণ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। সচিবালয় সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী জানান, ইতোমধ্যে কয়েকটি আমদানি করা তেলের জাহাজ চট্টগ্রামে পৌঁছেছে। অন্যদিকে রেশনিং পদ্ধতি তুলে নেয়ার পরও মাঠ পর্যায়ে তার প্রভাব কম। দীর্ঘ লাইনে যানবাহনে তেল নিতে দেখা গেছে পাম্পগুলোতে। রেশনিং পদ্ধতি তুলে নেয়ার ঘোষণার পরও বাস্তবে তা মানছে না অনেক পেট্রোল পাম্প। ফলে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সীমিত পরিমাণ তেলই নিতে হচ্ছে গ্রাহকদের। তাদের অভিযোগ, তেল সংকটের অজুহাতে কৃত্রিম সংকট তৈরি করছে কিছু পাম্প। কিছু পাম্প কর্তৃপক্ষ বলছে, আগের নিয়মেই সীমিত পরিমাণ তেল বিক্রি করা হচ্ছে। তাদের দাবি, তেলের সংকট নেই, শুধু দূরপাল্লার যানবাহনে প্রয়োজন অনুযায়ী তেল দেয়া হচ্ছে। এদিকে মার্কেটে বাড়তি আলোকসজ্জা কমানোর পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের পর সাইনবোর্ডের আলো নিভিয়ে রাখার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। দুপুরে রাজধানীর বিদ্যুৎ ভবনে দোকান মালিক সমিতির সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, সকল প্রতিষ্ঠানে এসির তাপমাত্রা 25-এর মধ্যে রাখতে হবে। যে হারে ঢাকা শহরে অটো যেভাবে আপনার বিদ্যুৎ অপচয় করা হচ্ছে, এটা রাতের বেলায় চুরি করে আমাদের এই বিদ্যুৎকে নষ্ট করে দিচ্ছে। চোরা লাইনগুলো বন্ধ করতে হবে। বিদ্যুতের দুর্নীতি আছে, এই দুর্নীতিবাজ অফিসারদের সরাতে হবে। আমরা মার্কেটগুলো বন্ধ করে দিই, কিন্তু ফুটপাতে লাইট চলে, ওরা কারেন্ট বিলও ঠিক মতো দেয় না। ফুটপাত দখল করে আমাদের মার্কেটের ব্যবসায়ীদেরকে ক্ষতি করতেছে। আপনারা এদিকে একটু বিশেষ দৃষ্টি দিবেন যে আমাদের এই বৈশ্বিক সংকট বিবেচনায় আমাদেরকে অতিরিক্ত আমাদের মার্কেটের আলোকসজ্জা পরিহার করতে হবে। এয়ার কন্ডিশনের টেম্পারেচার মিনিমাম 25-এ সেট করতে হবে। আমাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করবার সময় আমাদের সাইনবোর্ডের আলো নিভিয়ে যেতে হবে। এই ব্যাপারগুলোর সাথে আমরা মনে হয় কেউ দ্বিমত করছি। তাহলে যদি আমরা দ্বিমত না করে থাকি, আপনারা আপনাদের সংগঠন থেকে স্ব মালিক সমিতিকে আমি মনে করি আজকে এই আলোচনার সূত্র ধরে আপনারা একটা প্রেস রিলিজ ইস্যু করেন। ঈদকে সামনে রেখে নৌপথে বাড়ি ফিরছেন অনেকে। দক্ষিণাঞ্চলের মানুষের ঘরে ফেরার খবর জানাতে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে যুক্ত হচ্ছেন সানি মৃধা। সানি, লঞ্চ ঘাটে ভিড় কেমন দেখছেন জানতে চাই, আর ভাড়ার বিষয়ে যাত্রীদের কোনো অভিযোগ রয়েছে কিনা? স্বাভাবিক ভিড়টাই রয়েছে। অর্থাৎ লাবিব, আমি যদি বলি, আমরা সচরাচর যে ভিড়টা আগে দেখতাম পদ্মা সেতু হওয়ার আগে বা এর কিছুদিন পরও যে ভিড়টি ছিল, সেই ভিড়টি কিন্তু আস্তে আস্তে কিন্তু ক্রমশই সেটা কমে যাচ্ছে। অর্থাৎ মানুষ বেশিরভাগই এখন সড়ক পথেই দক্ষিণ অঞ্চল যাওয়াটাকে বেছে নিয়েছে। তারপরও ঈদকে ঘিরে কিন্তু আমরা দেখি প্রায় সেই ভিড়টা হয়, তবে এখন পর্যন্ত সেই ভিড়টা এখনও চোখে পড়েনি। আমরা কয়েকজন যাত্রীর সাথে কথা বলেছি, তারা আমাদেরকে বলেছে যে ভাড়ার ব্যাপারেও সেরকম কোনো অভিযোগ নেই। তারা স্বাভাবিক প্রক্রিয়ার মাধ্যমে তারা কেবিন থেকে শুরু করে লঞ্চে জায়গা করে নিতে পেরেছেন। একই সাথে দক্ষিণ অঞ্চল থেকে শুরু করে যারা ভোলা বা চাঁদপুর, যারা বেশিরভাগই নৌপথে যেতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, তাদের জন্য কিন্তু এবার দুইটি আলাদা রুটও করা হয়েছে। অর্থাৎ বসিলা থেকে একটি লঞ্চ ছাড়া হবে, সেখানে যারা ভোলা যায় সেখান থেকে তারা উঠতে পারবে। একই সাথে শিমুলিয়া লঞ্চঘাট অর্থাৎ রূপগঞ্জ থেকেও কিন্তু আলাদাভাবে এবারই প্রথম কিন্তু সেখান থেকেও লঞ্চ ছাড়া হবে। এর বাইরে কিন্তু সদরঘাট থেকে যাবে। তবে আজকে কেবলমাত্র দুটি লঞ্চ বরিশালের উদ্দেশ্যে ছাড়া হবে। এর আগে সকাল থেকে কিন্তু আমরা এখান থেকে এসে শুনতে পেরেছি যে সকাল থেকে ভোলা চাঁদপুর রুটে বেশ কয়েকটি লঞ্চ চলে গেছে। তবে এখন পর্যন্ত উপচে পড়া যে ভিড়টি আমরা লক্ষ্য করতে পারি, সেটা উপস্থিতি বেশ কম রয়েছে। তো লাবিবা, সদরঘাট থেকে যাত্রীদের সবশেষ তথ্য এই ছিল আমার কাছে। রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে যুক্ত ছিলেন সানি মৃধা।
ঈদ উল ফিতরকে সামনে রেখে রাজধানী ছাড়তে শুরু করেছে নগরবাসী। সকাল থেকে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে আগে ভাগেই বাড়ি ফিরতে যাত্রীদের ভিড় দেখা গেলেও বাস টার্মিনালগুলোতে দেখা গেছে ভিন্ন চিত্র। কোথাও যাত্রী চাপ কম, আবার কোথাও বাড়তি ভাড়া আদায়ের অভিযোগও উঠেছে। রোববার দুপুর পর্যন্ত কমলাপুর স্টেশন থেকে চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও সিলেট সহ বিভিন্ন রুটে ছেড়ে গেছে 24টি ট্রেন শিডিউল অনুযায়ী। স্টেশনে যাত্রীরা বলেন, ঈদের আগ মুহূর্তে অতিরিক্ত ভিড় ও যাত্রাপথের সম্ভাব্য ভোগান্তি এড়াতে কিছুটা আগেভাগেই বাড়ির পথে রওনা করেছেন তারা। নির্ধারিত সময়ে ট্রেন প্ল্যাটফর্ম ছাড়ায় স্বস্তি প্রকাশ করেন অনেক যাত্রী। আবার অন্যদিকে ঠিক উল্টো চিত্র রাজধানীর বাস টার্মিনালগুলোতে। সারি সারি বাস দাঁড়িয়ে থাকলেও সায়দাবাদ টার্মিনালের নির্দিষ্ট কিছু রুট ছাড়া তেমন যাত্রী চাপ দেখা যায়নি। তবে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ তুলছেন অনেক যাত্রী। খরা মৌসুমে সেচের পানির সংকট এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে দেশব্যাপী শুরু হচ্ছে খাল খনন কর্মসূচি। আগামীকাল দিনাজপুরের কাহারোল উপজেলা থেকে কর্মসূচি উদ্বোধন করবেন তারেক রহমান। এই কর্মসূচিতে কোনো অনিয়ম, দুর্নীতি, অপচয় বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন পানি সম্পদ মন্ত্রী। সংসদের বাইরে গণমাধ্যমে তিনি জানান, কাল সকাল 10টায় দিনাজপুরের উদ্দেশ্যে রওনা দেবেন প্রধানমন্ত্রী। আগামীকাল সকাল 10টায় মাননীয় প্রধানমন্ত্রী দিনাজপুরের উদ্দেশ্যে রওনা দিবেন, যেখানে খাল খনন অনুষ্ঠিত হবে। উদ্বোধনের কাজ হাতে নেওয়া হয়েছে, সেখানে যাবেন এবং আমরা আশা করছি যে খাল খনন কর্মসূচি উদ্বোধন শেষে এবং পাশেই সেখানে একটা জনসভা, সেই জনসভায় তিনি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। এর পরবর্তীতে দিনাজপুরে সুধী সমাবেশে তিনি অংশগ্রহণ করবেন এবং ওনার মাননীয় প্রধানমন্ত্রীর নানা, নানি এবং খালার কবর জিয়ারত করার মাধ্যমে এই প্রোগ্রামটি শেষ হবে। অমর একুশে বইমেলা শেষ হচ্ছে আজ। এবার মোট 17 কোটি টাকার বই বিক্রি হয়েছে বলে জানিয়েছেন প্রকাশকরা। শেষ দিনের বইমেলার খবর জানাতে মেলা প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন শারমিন পুতুল। পুতুল, শেষ দিনের বইমেলার ভিড় কেমন দেখছেন জানতে চাই, আর এবারের বইমেলায় কোন ধরনের বই বেশি বিক্রি হয়েছে? লাইবা, এই মাত্র ইফতার শেষ হলে ইফতারের পর থেকে কিন্তু মানুষজন তুলনামূলক কিছুটা এখন পর্যন্ত কম দেখতে পেয়েছি। ইফতারের আগ মুহূর্তে কিন্তু বেশ খানিকটা আমরা ভিড় কিছুটা লক্ষ্য করেছিলাম শেষ দিনের তুলনায়। এবং প্রকাশকরা জানিয়েছেন যে তাদের এবারের যে বইমেলাটা রয়েছে সেখানে কিন্তু তাদের অন্যান্য বারের তুলনায় খুব কম বেচা বিক্রি হয়েছে এবং গত 2025 সালে যে বিক্রি হয়েছিল তার তুলনায় কিন্তু এবছর 80% কিন্তু আপনার কম বিক্রি হয়েছে বই বলে আমাদেরকে জানিয়েছে। এছাড়া সবচেয়ে বেশি বই বিক্রি হয়েছে কবিতার বই বিক্রি হয়েছে, এছাড়া গল্পের বই বিক্রি হয়েছে, সায়েন্স ফিকশনের বই ভালো বিক্রি হয়েছে আমাদেরকে এমনটাই তথ্য জানিয়েছেন। তাছাড়া অন্যান্য যে অনুবাদের যে বইগুলো রয়েছে সেই বইগুলোর প্রতিও কিন্তু যারা বইপ্রেমী রয়েছেন তারা জানাচ্ছিলেন যে অনেকগুলো স্টলগুলোতে কিন্তু বিদেশি যে অনুবাদের যে বইগুলো রয়েছে সেই বইগুলো কিন্তু বেশ তারা দেখতে পেয়েছে এবং তারা সেগুলো কিনেছেও বেশ। তাছাড়া এবার দর্শকদের মধ্যে আমরা কিছু মিশ্র প্রতিক্রিয়া দেখতে পেয়েছি। কেউ বলছে এবারে বইমেলাটা একটু সাদামাটা লাগছে, আবার কেউ বলছেন যে এবারে বইমেলা তাদের কাছে খুব বেশি ভালো লাগছে, কারণ তেমন কোনো ভিড় নেই, হইহট্টা নেই এবং যারা প্রকৃত বইপ্রেমী তারা কিন্তু একদম স্বাচ্ছন্দ্যে এসে বই দেখতে পারছেন, নাড়তে পারছেন, দেখতে পারছেন, তারা বই কিনতে পারছেন তাদের পছন্দ অনুযায়ী। গত অন্যবার কিন্তু আপনার যারা সেলফি তোলে বেশি এবং যারা টিকটকার হিসেবে পরিচিত তাদের ভিড়ের জন্য তারা যারা প্রকৃত বইপ্রেমী তারা কিন্তু বই কিনতে পারেন না, কিন্তু এবার কিন্তু সেই ধরনের কোনো ঝড়ঝান্তা নেই, আমাদেরকে এমনটাই জানিয়েছেন। লাইবা, এই ছিল আমার কাছে সবশেষ। অমর একুশে বইমেলা শেষ হচ্ছে আজ, আর মেলা প্রাঙ্গণ থেকে যুক্ত ছিলেন শারমিন পুতুল। নীলফামারীতে জমে উঠেছে ঈদের কেনাকাটা। তালিকায় থাকছে বিভিন্ন ধরনের প্রসাধনী। দামে কম ও মানে ভালো হওয়ায় ক্রেতারা ঝুঁকছেন দেশি কোম্পানিগুলোতে, এমনটি বলছেন বিক্রেতারা। আমিরুল বাপির প্রতিবেদন। ঈদ ঘনিয়ে আসায় বাজারগুলোতে রাতে ভিড় বাড়ছে। বর্তমানে দেশি ব্র্যান্ডগুলো বেশ জনপ্রিয় হয়ে উঠেছে, বিশেষ করে মুখের যত্নে ফেস ওয়াশ, ক্লিনজার, টোনার, ফেস মাস্ক এর পাশাপাশি চাহিদা বেড়েছে মেহেদির। আমরা ব্যবহার করি দেশি মেহেদি, তার মধ্যে মমতাজ মেহেদিটা উন্নত মানের। দেশি কোম্পানির পণ্য বিক্রি করে সন্তুষ্ট বিক্রেতারাও। মমতাজ আপনার অনেক ফেসিয়াল আইটেম বার করছে, যেগুলো আমাদের আগে বাহির থেকে আনা লাগতো। এখন এই প্রোডাক্টগুলো যেমন ফেসিয়াল স্ক্রাব,
এই আইটেমগুলো মেহেদি যেমন আমরা আগে বাইরের প্রোডাক্টের উপর নির্ভর ছিলাম, যেমন পাকিস্তান, ইন্ডিয়ান এগুলো ছিল। এখন আমাদের দেশি প্রোডাক্টগুলো আমাদের সব মেহেদি বাই করছে। ক্রেতা ও বিক্রেতা দুই পক্ষেরই দাবি, বিদেশি কোম্পানিকে টেক্কা দিয়ে প্রসাধনী সামগ্রীতে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। সঠিক মান ও দাম রাখতে পারলে এসব পণ্য বিদেশে রপ্তানিও করতে পারবে। আমিরুল বাপ্পি, এখন নীলফামারী। শেষ মুহূর্তের কেনাকাটায় জমে উঠেছে রাজধানীর বিভিন্ন শপিং মল। এ নিয়ে আরও জানাতে নয়াপল্টন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহবুব হাসান রিপন। সন্ধ্যার পর শপিং মলে ক্রেতার ভিড় কেমন এবং শেষ মুহূর্তে বিক্রেতারা দামে ছাড় দিচ্ছেন কিনা জানাবেন বিস্তারিত। শাহাব, আমরা এখানে এসেছি সন্ধ্যার পর যেটি দেখেছি যে ইফতার পরবর্তী সময়টাতে নয়াপল্টনের এই মার্কেটে ভিড় কিন্তু বেড়েছে এবং যে কথাটি বলছিলেন ঈদ একদম সন্নিকটে, যে কারণে যেটি হয়েছে যে পুরুষ ক্রেতাদের পাঞ্জাবি থেকে শুরু করে শার্ট, প্যান্ট, টি শার্ট, পলো শার্ট এগুলোর প্রতি কিন্তু বেচা কেনার যে একটি ঝোঁক সেটি আমরা আসলে দেখতে পেয়েছি। আপনাকে জানিয়ে রাখতে চাই, পাঞ্জাবির ক্ষেত্রে কিন্তু ক্রেতারা কিন্তু বেশ বড় ধরনের অভিযোগ করছেন। তারা মনে করছেন যে পাঞ্জাবির যে প্রাইস রাখা হচ্ছে সেটি খুবই বেশি রাখা হচ্ছে এবং গত বছর বা তার আগে পাঞ্জাবির যে মার্কেটটি ছিল সেই মার্কেটটি অতিরিক্ত প্রাইস রাখার কারণে কিছুটা নষ্ট হয়ে গেছে বলেও তারা মনে করছেন। কেননা তারা বলছেন যে আগে যেখানে 1500 থেকে 2000 টাকা পাঞ্জাবির জন্য বাজেট রাখলেই হতো, সেখানে এখন 3 থেকে 5000 টাকা পাঞ্জাবির জন্য বাজেট রেখেও তারা যে কোয়ালিটির পাঞ্জাবিটি আসলে ওই বাজেটে দেখতে চান বা নিতে চান সেই কোয়ালিটির পাঞ্জাবি তারা আসলে নিতে পারছেন না বলে আমাদেরকে আসলে জানিয়েছেন। এবং একই সাথে যদি আপনাকে জানাতে চাই সেটি হচ্ছে যে এখানকার ক্রেতা সাধারণ তারা কিন্তু এই বিষয়গুলো নিয়ে কথা বলছেন এবং অন্যান্য যারা ক্রেতারা রয়েছেন তারাও তাদের পোশাকের সাথে সামঞ্জস্যপূর্ণ অ্যাক্সেসরিজ কেনার জন্য কিন্তু ভিড় জমাচ্ছেন। এই ছিল আমার কাছে নয়াপল্টন থেকে সবশেষ। আর এই ছিল এখন সন্ধ্যায়। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়াও ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন আর ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।